যে আজকে একটা বিষয় ঠিক করা হয়েছে পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আলোচনা করে। সেই বিষয়টা হচ্ছে ভগবত প্রেম। এই তো। হ্যাঁ, তো একটা জিনিস দেখা যায় যে আমরা যাকে ভালোবাসি বা যে জিনিসটাকে ভালোবাসি, আমরা আস্তে আস্তে তার মতো বা সেই জিনিসটার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে নিজের চরিত্রের মধ্যে, মানে আমাদের নিজের চরিত্রের মধ্যে ফুটে ওঠে আস্তে আস্তে। এবারে ছোটবেলায় আহ, ছোটবেলায় একটা সময় ছিল প্রচুর হিন্দি সিনেমা দেখতাম। তো সেই রকম ভাবে তখন সেই রকম যে আমরা যে ফিল্মে যে সমস্ত অ্যাক্টররা ছিল, তাদেরকে খুব ভালো লাগতো। তো তাদের মতো হেয়ারস্টাইল, তাদের মতো পোশাক আশাক তখন সেরকম ভাবে চলতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি সম্পূর্ণ পিকচারটা দেখা যায়, তাদের মতো কি আদৌ পোশাক আশাক, তাদের মতো চালচলন, তাদের মতো হেয়ারস্টাইল কি কোনোদিন করতে পেরেছি? সেটা করতে পারিনি। করতে যেটা পেরেছি, তারা যে সিনেমাগুলো করতো, সেই সিনেমায় যে ক্যারেক্টারগুলো প্লে করতো, সেই ক্যারেক্টারগুলোর মতো তারা আদৌ জীবনে তাদের আদর্শ আছে কিনা, তারা বাবা মার সঙ্গে কিরকম ব্যবহার করে, সেই বিষয়গুলো আমাদের চোখে আসতো না। অর্থাৎ আমরা গোটা ব্যাপারটা দেখতে পারতাম না। কিন্তু ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আদতে দাঁড়িয়ে যেত যে ক্যারেক্টারগুলোকে প্লে করা হচ্ছে সিনেমাতে, যে সিনেমার ক্যারেক্টারগুলো, ভালোবাসার কেন্দ্রবিন্দুতে গুলোতে আদতে কিন্তু সেই একটার অভিনেতা থাকতো না। থাকতো হচ্ছে যে রোলটাকে প্লে করছে। রোলটা কোনো গুন্ডার হতে পারে, কোনো পুলিশ অফিসার হতে পারে, কোনো ডাক্তার হতে পারে, যা খুশি হতে পারে। তারা বসে যেত আমাদের ভালোবাসার, আমাদের না, আমার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে, এবং সেই রকম ভাবে ব্যাপারটা হতো। এখন তাহলে ভালোবাসার কেন্দ্রবিন্দু যেরকম হবে, সেটা আমার চালচলন, আমার স্বভাব, সবকিছু সেরকম হবে, সেটা আমি দেখেছি। এইবারে আদর্শ যেখানে আসছে, যেমন যে কোনো বাচ্চা ছেলে মেয়ে বা সেই যে বয়সের কথা আমি বলছি, সেই বয়সের থেকে আরেকটু বড় হয়েও বাবা মাকে তারা আদর্শের জায়গায় রাখে। বাবা মার পরেও কেন আরেকজন আদর্শের প্রয়োজন হয়ে পড়ছে? বাবা মার পরেও একজন আদর্শের প্রয়োজন হয় এই কারণে যে বাবা মার মাধ্যমেও সেই ছেলেটা বা সেই মেয়েটা সম্পূর্ণ ব্যাপারটাকে, জীবনের গোটা ব্যাপারটাকে দেখতে পারে না। বাবা মা তার সামনে, সেই বাচ্চাটার সামনে নিজেকে, নিজের যত ভালো দিক আছে সেইগুলোকে পরিস্ফুট করে রাখার চেষ্টা করে, এবং নিজের যে খামতিগুলো আছে সেই খামতিগুলোর দিকে তারা সচেতন। তারা চায় বাচ্চাদের উপর সেই প্রভাবগুলো না পড়ুক, কিন্তু তবুও তাদের, সাধারণ মানুষের একটা কন্ট্রোল থাকে। তারাও তারাও ভালোর দিকে চলনে, তারাও তাদের আদর্শকে নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু তারপরেও খামতি থেকে যায়। এইখানে আসেন একজন আদর্শ, যদি জীবনের যতগুলো অ্যাসপেক্ট আছে, সেই সবকটা অ্যাসপেক্টে যদি কোনো নিখুঁত মানুষ হন, নিখুঁত মানুষ শুনতে গেলে হয়তো রূপকথার গল্প মনে হবে, নিখুঁত মানুষ তো আদৌ কেউ হন না। কিন্তু কিন্তু এখানে দেখতে হবে আমাদেরকে যে আমরা কতটা দেখতে পাচ্ছি, আমাদের দৃষ্টিভঙ্গি কতটা মানে সংক্ষিপ্ত, আমাদের দেখার মানে এরিয়াটা কতটা সংক্ষিপ্ত, সেটা তো আমরা আমাদের মানে বিভিন্ন সময়ে, বিভিন্ন কাজে, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে একদম আমাদের সামনে প্রমাণিত হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের জীবনে যে আমরা ডিসিশনগুলো নিই এবং তার ফলে যে ফলগুলো ভোগ করি, সবকিছু নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে ইগোটা না রেখে প্রথমে স্বীকার করা উচিত যে আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংক্ষিপ্ত, তার বাইরে আমরা দেখতে পারি না। এইখানে যদি এমন একজন আদর্শ আসেন, যিনি জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে আমাকে ফুলফিল করবেন, ওই রকম যে আমি সিনেমাতে যাকে দেখছি সেই ক্যারেক্টারটা, সেই গুন্ডাটা বা সেই পুলিশ অফিসারটা, তার কে না, আদতে, আদতে অ্যাক্টারটা লাইফে যেরকম সেইখানে দেখতে পাচ্ছি। তার কারণ তিনি নিজের জীবনটাকে, আদর্শ বলে আমরা যে সেটি ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করেছি, তিনি নিজের জীবনটাকে একদম ওপেন করে রেখে দিয়েছেন। তার প্রাইভেট লাইফ বলে কিছু ছিল না। এইরকম একজন মানুষ, যার যদি কোনো, তার চরিত্রে কোনো দোষ থাকে, তার চলনে যদি কোনো ভুল থাকে, সেটা সবার সামনে ফুটে উঠবেই। তার গোটা জীবনটা লিটারেচারে বন্দী হয়ে আছে। তাকে যারা দেখেছেন এবং যারা দেখেননি, তাদের পক্ষেও দেখা সম্ভব তার লিটারেচারের মাধ্যমে। তাই তার গোটা জীবনটাই এমনই যে যেখানে কোনো লুকোচুরির ব্যাপারই নেই, তার পুরো ব্যাপারটাই সামনে। আমি যদি আজ ঘরের দরজা বন্ধ করে বসে থাকি, বন্ধ করে ভেতরে আমি নাক খুঁটছি, কেউ দেখতে পাচ্ছে না, আমি বাইরে পড়লাম, সাদা পোশাক পরে বেরিয়ে গেলাম, লোকে ভাবলো আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা বন্ধ করে নাক খুঁটতে পারি, খুঁটে হাতটা না ধুতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে সেটা হয়নি। ঠাকুরের নিজের লাইফটাকে এমনভাবেই সাজিয়েছেন যে পুরোটাই ট্রান্সপারেন্ট, পুরোটাই ওপেন। এবং এই পুরোটা ওপেন করতে গেলে যে সাহস লাগে, এবং নিজের প্রতি যতটা কঠোর হতে হয়, এই ততটা কঠোর তিনি হয়েছেন বলেই তিনি আমাদেরকে ঠক্কর দিতে পারেন, তাই জন্য তাকে আমরা ঠাকুর বলি। আর এরকম ভাবেই বাবা মার পরেও একজন আদর্শ লাগে,
এবং আমরা অনেক সময় দেখি যে বাবা মারা ছেলে মেয়েদের ভালো চান, ছেলে মেয়েদের পড়াশোনার দিকে অনেক বেশি নজর দেন, চরিত্র গঠনের দিকে অতটা বেশি নজর দিয়ে উঠতে পারেন না। অনেক সময় তারা মানে ক্লান্ত হয়ে গিয়ে বলেও ফেলেন, পড়াশোনাটা কর, তারপর যা খুশি কর, এটা বলেও ফেলেন। এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি আজকে জেলে অনেক আসামিরা আছে, তাদের এডুকেশনাল ডিগ্রিগুলো নিয়ে দেখতে গেলে দেখা যাবে তারা অনেক বড় বড় লোক। তারা যারা টেরোরিস্ট, ওসামা বিন লাদেন, তাদের ডিগ্রি নিয়ে তার ডিগ্রি নিয়ে দেখুন বড় জায়গা থেকে পড়াশোনা করে এসেছে। এই চরিত্র গঠন যদি না করা যায় একজন আদর্শকে সামনে, অবশ্যই একজন আদর্শকে সামনে রেখে, এবং সেটা সেই রকম মানুষ হতে হবে, পুরুষোত্তমের মতো মানুষ হতে হবে, তবেই পড়াশোনাটা কাজে দেবে। পড়াশোনাটাকে আমরা ওই যে বিজ্ঞান থেকে আমরা আমরা আমাদের অ্যাটমিক যে পাওয়ার থেকে, অ্যাটমিক পাওয়ার থেকে আমরা অ্যাটম বোম আবিষ্কার করব না, সেখান থেকে আমরা হয়তো কোনো ইলেকট্রিসিটি আবিষ্কার করতে পারবো। সেই চরিত্রওয়ালা মানুষের হাতে ক্ষমতাটা থাকলে, পড়াশোনাটা থাকলে, তবেই সেখান থেকে অ্যাটমিক পাওয়ার থেকে ইলেকট্রিসিটি আবিষ্কার হবে, আর না হলে সেখান থেকে বোম আবিষ্কার হবেই। এটাই আজকে কথা হচ্ছিল ভগবত প্রেম নিয়ে। তো ভালোবাসার জায়গা কাকে রাখবো সেই বিষয়ে কথা বলতে গিয়ে এত কিছু বললাম। হয়তো ভগবত প্রেম নিয়ে কিছু বলা হলো না। যাই হোক, সদ্য দাদারা আছে, পাপাই আছে, শশাঙ্কদা আছে, এই সময় ভগবত প্রেম নিয়ে আলোচনা হবে। সবাইকে জয়গুরু, এবং দেওয়ালের রাতুল চালনে আপনাদের সবার সুস্থ মঙ্গল জীবন কামনা করি। জয় গুরু।